ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? ডক্টর ইউনূস সাহেব পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতন্ত্রের দেশগুলো অত্যন্ত তাকে পছন্দ করে এবং এদেশের মানুষ পছন্দ করে যে দেশের একজন গুণী মানুষ যিনি আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এইটা এই আমলে হবে কেন? আমরা অনেক বিষয়ে সরকার সমালোচনা করি, কারণ আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সরকার গঠন করবে। এই একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন এসছি, যখন একটা ভয়ঙ্কর রক্তপিপাসু এক দানবকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে দেশের শিশু, কিশোর, তরুণ, ছাত্র জনতা, সেই দেশে কেন আবার শেখ হাসিনার বিচার বহির্ভূত হত্যার ঘটনার পুনরাবৃত্তি? বুঝলাম ছেলেটি খারাপ, বুঝলাম ছেলেটা অপরাধী, সেই অপরাধ মাপা এবং বিচার করার দায়িত্ব তো আদালতে। সেই আদালত যাতে ঠিকমতো কাজ করতে পারে, নির্ভয়ে কাজ করতে পারে, ন্যায় বিচার করতে পারে, এইটা নিশ্চিত করার দায়িত্ব জনগণের সমর্থিত একটি সরকারের। আর ডক্টর ইউনূস সাহেবের সরকারকে এদেশের গণতন্ত্রকামী মানুষ সমর্থন করেছে। হ্যাঁ, চাল ডালের দাম বাড়ছে, চালের দাম এখনও অনেক তীব্র, আবার কিছু কিছু জিনিসের দাম কমেও এসছে। আমরা তো এইভাবেই সমালোচনা করব। সরকারের ভালো পদক্ষেপগুলোর আমরা সমর্থন দিব, কিন্তু যেগুলো ব্যর্থ হচ্ছে সেগুলোর জন্য সমালোচনা করব। একটা গণতান্ত্রিক সরকার তো সমালোচনাকে গ্রহণ করা, বরণ করা, সেই বরণ করার মধ্যে দিয়েই সেই সরকারের শ্রেষ্ঠত্ব নির্ভর করে। তো ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে, কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতও তাকে পেশ করবে, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দেবেন, তাহলে কি লাভ হলো? এই যে এত রক্তাক্ত লাশ, এত রক্তস্রোত, রাজপথে রক্তের আলপনা, তাও কি আহাদের মতো 5 বছরের শিশু, ফারহানের মতো 17 বছরের কিশোর, মুগ্ধের মতো 18-19 বছরের একটি তরুণ প্রাণ, আবু সাইদ নির্ভীক চিত্তে নিজের শার্টের বোতাম খুলে যে শেখ হাসিনার পুলিশের গুলি বরণ করেছে, এই যে আত্মদান, এই আত্মদান তো একেবারেই ব্যর্থ হয়ে গেল। এটা তো কেউ কাম্য হতে পারে না। আজকে আপনারা দেখুন, দেশ বিদেশ থেকে তো চক্রান্ত, ষড়যন্ত্র তো যাচ্ছে না। এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে, সেই আশার যাতে আরো বেশি ফলপ্রসূ হয়, সেই আশা যাতে মানুষের পূরণ হয়, সেই প্রত্যাশা নিয়েই তো এদেশের জনগণ রাজনৈতিক দলকে, যারা গণতান্ত্রিক সংগ্রামী ছিল, তাদেরকে সমর্থন দিচ্ছে। মানুষ প্রত্যাশা করছে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য। আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর, অত্যাচারী, লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর সেই সরকারকে, এবং সেই সরকার কেন পতন হলো, এই আফসোস, এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, তো এই যে পরিস্থিতি, এই যে বৈদেশিকভাবে
যে চক্রান্ত হচ্ছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয়, তাহলে তো ওরা আরও সুযোগ নেবে। বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী, আমরা দেখেছি। আপনি যখনই যাই হোক, কিন্তু চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল, সেই সরকারটি নেই। তারা এক ধরনের অনুশোচনায়, এক ধরনের বেদনায়, এমন এক মনোবেদনায় ভুগছেন যে তারা ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন, বা আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো, অনেক সুস্থির শান্তি সেখানে বিরাজ করছে। কিন্তু এইটা তারা পছন্দ করছে না। কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারত, কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে, তার পররাষ্ট্রনীতি কেমন হবে, তার অভ্যন্তরীণ নীতি কি হবে, এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোনো সুযোগ ছিল না। ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি, তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছেন। এখন সেইটা হাতছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং অপতথ্য তারা বিতরণ করছেন, প্রসারিত করছেন মিথ্যাগুলো। আমরা বিস্ময়ে দেখছি যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি, কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি, তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি। কিন্তু আমি দেখেছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে, কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে, তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। সেখানে কেউ সেকুলার আছেন বলে 2-3টা লোক থাকতে পারেন, অরুন্ধতী রায় সহ কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারেন, অমর্ত্য সেন, অরুন্ধতী রায়, এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই। হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত না, বাংলাদেশ সেটা উদাহরণ। সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা বলে গেল, অপপ্রচার, অপতথ্য দিয়ে গেল। বন্ধুরা আমার, আজকে এই সব বিষয়গুলো তো সামনে আছে। তো সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, তাকে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরাই থাকে, সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ। কিন্তু মানুষের আস্থার সংকট হতে থাকবে আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র, তাদের যে অবদান, সেই অবদান তো আমরা গর্বের সাথে সবসময় উল্লেখ করি। এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি, আমাদেরকেও তো জেলে যেতে হয়েছে ওই আন্দোলনে, আমার মতো আরও অনেক নেতাকে। এবং 5 তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমান্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাইনি। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা পতনের পর তারা কী রকম দেশ চায়, এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে, সেইটা তো হচ্ছে তাদের কাজ। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল, একটা যে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না, বিক্ষিপ্ত বিপন্ন অবস্থা হবে। এবং আপনাদের নামে আমি অবশ্য এখনো পর্যন্ত তেমন কোনো শুনছি না, ক্ষীণ কিছু কথাবার্তা আসে, কিন্তু তেমন বড় কিছু নয়।
কিন্তু এটা যদি দেখে যে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছেন, ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে এবং ক্রমাগতভাবে আপনার করাপশনের দিকে নিয়ে যাবে। আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসের সবুজ চত্বর। সেই সবুজ চত্বরে আপনারা চিৎকার করে বলুন যে শেখ হাসিনার মতো যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। আপনারা সেই আওয়াজ তুলুন, সেই আওয়াজ সবাই শুনবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, গণতন্ত্র মানা সরকার সবাই সেইভাবেই পলিসি নির্ধারণ করবে। কিন্তু আপনারা যদি ডিসি অফিসের জন্য একটা কমিটি, এসপি অফিসের জন্য একটা কমিটি, জেলা পর্যায়ে তো বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কমিটি, তখন সবাই তদবিরের জন্য আপনাদের কাছে ছুটবে এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষরা তার স্বার্থের জন্য দরকার হলে ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে আপনাদেরকে ওই দিকে ঠেলে দেবে। এই দিকটা আপনাদের মনে রাখতে হবে। যার যেখানে ওই যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাস। ক্যাম্পাসে আমাদের যে ঐতিহ্য, ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের বহু অর্জন এবং বহু নির্মাণের স্থপতি হচ্ছে ছাত্ররা। আপনারা সেইখান থেকে কি করণীয় হওয়া উচিত সেই বিষয়গুলো আপনারা বলুন, এই কথাগুলো যেন না আসে। অনেকেই এটা বলছেন, আমি জানি না কতটুকু সত্য, তবে অনেকেই বলছেন যে প্রতিটা মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, হ্যাঁ দায়িত্বপ্রাপ্ত লোক আছে। তারপরে আপনার বিভিন্ন জেলাগুলোতে ডিসি অফিস, এসপি অফিস, এগুলো কিন্তু একটা রাষ্ট্রকে ফাংশনাল হতে দেবে না। রাষ্ট্র কিন্তু এলোমেলো হতে শুরু করবে। সুতরাং আমরা 5ই আগস্টের অর্জনকে যাতে একটা সমন্বিত করতে পারি, আমরা যাতে এটা এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব। আজকে ঠিকানা বাংলাদেশ আপনাদেরকে নিয়ে যে অনুষ্ঠানটি করছে, আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওরা সমাজের সর্ব জায়গা থেকে এই মানুষদেরকে, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবি, সাহিত্যিক সবাইকে নিয়ে এসে এই এত সুন্দর একটি প্রফেশনাল সংগঠন গড়ে তুলুক, যেটা সবার কাছে দৃষ্টান্ত হবে।